দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন যে মুহূর্তে আমরা মুক্তবাকে আলোচনা শুরু করতে চলেছি সেই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের ভেতরে অত্যন্ত উত্তেজনাময় একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং যে ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে উজ্জ্বল বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। ফলে সারা বাংলাদেশের মানুষ এবং গোটা ভারতবর্ষের মানুষ আমার ধারণা এই ম্যাচের দিকে এবং সারা দুনিয়ার যে ক্রিকেট প্রেমী মানুষ তারা এই ম্যাচের দিকে তাকিয়েছেন। এই মুহূর্তে তারা আমাদের টক শো কতখানি শুনবেন জানি না, তবুও আমরা যেহেতু আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম একটি আলোচনা করব, সেই আলোচনার দিকে আমরা যেতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় উপ আঞ্চলিক যোগাযোগ। আপনারা জানেন যে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, মায়ানমার, ইন্ডিয়া, নেপাল মিলে আমরা একটা উপ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছি এবং এ ব্যাপারে বাংলাদেশ ভারতের ভিতরে একটা ঐক্যমত হয়েছে, 4 দেশের ভিতরে একটা ঐক্যমত রয়েছে এবং বিআইবিএন নামে যে প্রক্রিয়াটি চলেছে এবং ইতিমধ্যে গুডস অ্যান্ড সার্ভিসেস এবং পিপুল পরিবহনের জন্য, প্যাসেঞ্জার পরিবহনের জন্য বাস সার্ভিসের ব্যাপারেও এগ্রিমেন্ট হয়েছে, আমরা কিছুদিন আগে দেখেছি। ফলে সেই বিষয়গুলো কতখানি বাংলাদেশের কল্যাণে আসবে, অর্থনীতির উন্নয়নে আসবে তা নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অর্থনীতিবিদ ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করছি। দর্শক মাঝে মধ্যে যখনই আপডেট পাবো, যদি আমরা জানি যে আমি আপডেট পাওয়ার আগে আপনারাই আপডেট পেয়ে থাকবেন, কারণ আপনারা টেলিভিশনে নজর রাখবেন, আমরা আলোচনা করবো, তারপর আমরা জানাবো ক্রিকেটে কি হচ্ছে না হচ্ছে। শুরু করতে চাই জোনায়েদ সাকি আপনাকে দিয়ে, বিশেষজ্ঞ না আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এই যে উপাঞ্চলিক যোগাযোগ, এটি ওয়েলকাম করেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে উপাঞ্চলিক যে কানেক্টিভিটি সেটার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। প্রশ্ন উঠছে যে কতগুলো পয়েন্ট থেকে সেটা কতখানি দেশের স্বার্থ রক্ষা করবে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পয়েন্ট এবং ট্যারিফ পয়েন্ট, এই দুটো পয়েন্ট মূল কনসার্ন আছে। আপনার কি অভিমত এই যে উদ্যোগগুলো চলছে এই মুহূর্তে, বিশেষ করে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগেই এই উপাঞ্চলিক ব্যবস্থাটা বেশি এগিয়ে চলেছে, আপনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যে সময়ে আমরা বসবাস করছি, যে ধরনের বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা অবস্থান করছি এবং যেভাবে আমরা একটা বৈশ্বিক অর্থনীতির সাথে যুক্ত কিংবা অঙ্গীভূত ভাবে আমরা আসলে আছি, তাতে এই যোগাযোগের বৃদ্ধি এটা তো একটা খুবই এটা একটা অপরিহার্য বাস্তবতা হিসেবে আসছে। এখন সেক্ষেত্রে এই অপরিহার্যতার ব্যাপারটা যত আমরা বড় করে বলি, সাথে সাথে যে বিষয়গুলো উদ্বেগের সাথে আবার খেয়াল রাখা দরকার যে এখানে একটা অসম সম্পর্ক কিন্তু আছে। দুনিয়ার সব অর্থনীতি কিন্তু সমান নয়, সমান শক্তি সম্পন্ন নয়। দুনিয়ার সব দেশ, সব রাষ্ট্র একই রকম দৃষ্টিভঙ্গি আচরণ নিয়ে অবস্থান করছে না। এবং যদি অর্থনৈতিক শক্তির দিক থেকে বলেন, রাজনৈতিক শক্তির দিক থেকে, এমনকি সামরিক শক্তির দিক থেকে বলেন, সেখানেও কিন্তু বিপুল অসমতা আছে। এই অসমতা কিন্তু এই যে যোগাযোগের কথা আমরা বলছি, অর্থাৎ কানেক্টিভিটি, এই যে আরো বর্ধিত যোগাযোগ, এই বর্ধিত যোগাযোগের উপর একটা তার প্রভাব কিন্তু এটার উপরে পড়ে। এবং আমরা যদি এই অঞ্চলে একটু বৈশ্বিক পরিপ্রেক্ষিতে এবং একটু বড় আকারে দেখি, তাহলে সাম্প্রতিক সময় আমরা দেখব যে চীন এই বৃহত্তর এবং বর্ধিত যোগাযোগ একেবারে এই দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পুরো একেবারে ইউরোপ পর্যন্ত তারা একটা সিল্ক রুটের তাদের একটা পরিকল্পনা আছে এবং বাস্তবায়ন হচ্ছে। এবং সেই ক্ষেত্রে তারা বাংলাদেশেও তাদের বিনিয়োগ পরিকল্পনা তারা চিন্তা করছে। যেমন ধরেন তারা এখানে সোনাদিয়ায় ডিপ সি পোর্ট করার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে, সে নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছিল, আবার সেটা থেমে আছে। অন্যদিক থেকে আমরা দেখব যে তারই প্রতিক্রিয়া, অনেক বিশ্লেষক বলছেন যে ওর একটা প্রতিক্রিয়াও আছে, যে ভারতও যেহেতু এই অঞ্চলে একটা শক্তিশালী অর্থনীতি এবং শক্তিশালী দেশ এবং উদীয়মান অর্থনীতির দেশ, শক্তি হিসেবে তাদের বিষয় আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক তাদের যে রণকৌশল এবং তারা এশিয়াতে যে ধরনের বিবেচনা তারা করে, সেক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আমরা ভারতকে দেখতে পাচ্ছি। এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মিলে কিন্তু এই গত 1-2 বছরে তাদের ইন্দো প্যাসিফিক নেটওয়ার্ক নামে তারাও কিন্তু একটা বিরাট নেটওয়ার্কের জায়গা গড়ে তুলছে। এখন এই দুই নেটওয়ার্ক কিন্তু এই বর্ধিত যোগাযোগ ব্যবস্থারই একটা বৃহত্তর পরিকল্পনা। এখন সেই বৃহত্তর পরিকল্পনার এক ধরনের প্রতিযোগিতা কিন্তু আছে এবং সেই এক ধরনের বলবো কি বেশ তীব্র প্রতিযোগিতাই সেখানে আছে। এবং সেই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ কিভাবে কাজ করবে, বাংলাদেশ সেটাতে কি প্রক্রিয়ায় অংশ নিবে, সেটা একটা প্রেক্ষাপট হিসেবে এখানে অবস্থান করছে বলে আমরা মনে করি। এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক, এর আবার কতগুলো
যেমন একটা রাষ্ট্র থেকে রাষ্ট্রের সম্পর্কের ব্যাপার, তেমনি তার আবার তার বাইরেরও কিছু ব্যাপার আছে। বাংলাদেশ ভারতের একটা ঐতিহাসিক বন্ধন আছে। 1971 সালে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে বলেন, রাষ্ট্রপত্তনের ক্ষেত্রে বলেন, সেখানে ভারতের জনগণের সহযোগিতা, ভারত সরকারের আমাদের সহযোগিতা, সেগুলোর একটা বিষয় আছে। এবং সেই ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব আছে। কিন্তু গত 42-43 বছরে বাংলাদেশের জনগণের মধ্যে যে বন্ধুত্বের বন্ধনটা 71 সালের মধ্যে তৈরি হয়েছিল, সেটা যে সবসময় একই বন্ধুত্বের অনুভূতিতে কাজ করেছে সেটা না। কেননা দুই দেশের কতগুলো মানে স্বার্থ আছে, যেমন অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক সাংস্কৃতিক স্বার্থ আছে, তেমনি ভূপ্রকৃতি মানে ভৌগোলিক দিক থেকে অনেক অভিন্ন বিষয় আমরা জড়িত হয়ে পড়েছি, মানে নদী থেকে শুরু করে প্রাকৃতিক অনেকগুলো বিষয়। সেই সব ক্ষেত্রে যে বাংলাদেশের স্বার্থগুলো, সেটা নদীর পানির ক্ষেত্রে বলেন, অর্থনীতির দিক থেকে যখন বাণিজ্যের প্রশ্নে বলেন, কিংবা রাজনৈতিক কিংবা নিরাপত্তার দিক থেকে যখন আমরা এখানে কাঁটাতারের বেড়ার মধ্যে ঘেরাও হয়ে পড়ি, সেই সব জায়গা থেকে বলেন, সব দিক থেকে কিন্তু এমন কতগুলো বিষয় আছে যেখানে বাংলাদেশের স্বার্থ অর্জিত হয়েছে, এই অনুভূতি বাংলাদেশের মানুষের মধ্যে খুব বেশি কাজ করে না। ফলে বরং একটা বৃহত্তর শক্তি হিসেবে ভারতের সেক্ষেত্রে একটু শেষ করে নিই, আমি পরে আমার বক্তব্য আসবো যে এই অনুভূতির জায়গাটা কিন্তু আছে, যে একটা অধস্তন সম্পর্ক এখানে আছে। ফলে সেদিক থেকে আমরা যেটা আগ্রহী, যে হ্যাঁ আমরা আমাদের প্রতিবেশী তো বদলাতেই পারবো না, আর সেই যে প্রতিবেশীর সাথে আমাদের একটা ঐতিহাসিক বন্ধন আছে, আমরা একটা সমমর্যাদার ভিত্তিতে উভয় দেশের জাতীয় স্বার্থ রক্ষার মধ্যে দিয়ে, সার্বভৌমত্ব রক্ষার মধ্যে দিয়ে আমরা আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বকে আরো অগ্রসর করতে চাই। সেটা করার ক্ষেত্রে যোগাযোগের বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেই যোগাযোগটার মধ্য দিয়ে আমাদের কি লাভ হচ্ছে সেই বিষয়গুলো বিবেচনা করার ব্যাপার আছে। ভারতের জন্য তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাওয়াটা কম, একদিকে সময় বাঁচানো, একদিকে অর্থ বাঁচানো, এটা কিন্তু বিপুল একটা বড় ব্যাপার এবং তাদের একটা বড় এজেন্ডা। এই জায়গাটা ভারত যে লাভবান হবে তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ এতে কোথায় লাভবান হবে সে বিষয়ে আমাদের কিছু উদ্বেগ আছে। আমার মনে হয় যে বোধহয় আরো একটু উইকেটের পতন হয়েছে, ভারতীয় উইকেটের পতন হয়েছে, তাদের 7 উইকেটের মতো চলে গেছে আমাদের যতদূর জানতে পেরেছি। আমি জনাব আশিকুর রহমান আপনার কাছে আসতে চাই। ওনার বক্তব্যের মূল কথা হচ্ছে যে হ্যাঁ এইটি প্রয়োজন আছে, কিন্তু সেক্ষেত্রে ভারত যতটা লাভবান হচ্ছে এই প্রক্রিয়াগুলোর ভেতর দিয়ে, বাংলাদেশ ততটা লাভবান হচ্ছে না। হচ্ছে কি হচ্ছে সেটা আমরা জানি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের লাভবান হওয়ার জায়গাগুলো কি বাংলাদেশ নির্দিষ্ট ভাবে আমরা আমাদের জনগণের মধ্যে সামনে পরিষ্কার তথ্য। আপনি কি বলছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মাইন্ডসেট একটা পরিবর্তন দরকার। আমাদের মাইন্ডসেটের মধ্যে অনেক ডাউট এবং মিসট্রাস্ট অনেক দিন ধরে চলে এসেছে। আজকে যে জিনিসটা বাংলাদেশ, ভারত, ভুটান, যেটা আমি স্পেসিফিক চাই, উনি অনেক আবার ট্রানজিট অনেক কিছু নিয়ে এসেছেন। আপনি যে প্রশ্নটা প্রথমে করেছেন BBIN, রাইট, আমি ওইখানেই স্পেসিফিক যে এই কথা যদি আমি এখন আমার ইউরোপিয়ান বন্ধুদের বলি, ওরা হাসবে যে ও তোমরা এইটা এখন অ্যাচিভ করেছো। হ্যাঁ, কারণ ইউরোপে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। আমাদের ভারতের সাথে যে সম্পর্ক বা ভারতের পাকিস্তানের সাথে সম্পর্ক, তার থেকেও অনেক 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 তিতা সম্পর্ক ছিল পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এইসব দেশের মধ্যে। কিন্তু গত 60 বছরে তারা কি ইন্টিগ্রেশন অ্যাচিভ করেছে, তারা কি কানেক্টিভিটি অ্যাচিভ করেছে? কারণ তারা মাইন্ডসেটে পরিবর্তন এনেছে। আমাদের মধ্যে সবকিছুতে আমরা উদ্বেগ এবং সবকিছুর মধ্যে আমরা সন্দেহর চোখে দেখি। আমি এটা ব্যক্তিগতভাবে, এটা আমাদের রাজনীতির একটা কালচার হয়ে এসেছে। এই জায়গায় একটা দুর্বলতা। কারণ আপনি 100 টাকা লাভ করছেন, আমি যদি লস করি তাহলে আমি ওটা নিয়ে কনসার্ন হব। আমি যদি 30 টাকা লাভ করি, ওইটা নিয়ে আমার কনসার্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনার উইন উইন সিচুয়েশন দেখতে হবে। কারোর হয়তো বেশি লাভ হবে, কারোর হয়তো কম লাভ হবে। আপনি বাজারে দোকানে কিছু কিনতে যান, কেউ হয়তো কনজিউমার বেশি গেইন করবে বা হয়তো সেলার কেউ গেইন করবে, বাট দুইজনই কিন্তু গেইন করছে। গেইন না করলে কিন্তু সেখানে ট্রানজাকশন হয় না। এটা কিন্তু অর্থনীতির সবচেয়ে বড়ই। গেইন না থাকলে কিন্তু ট্রেড হয় না, গেইন না থাকলে কিন্তু ট্রানজাকশন হয় না। গেইন হচ্ছে বলেই আজকে চুক্তি হচ্ছে। এখন কার গেইন কতটুকু বেশি, কার গেইন কতটুকু কম, এটা দেখার বিষয় না। কথাটা হচ্ছে এটা কি স্ট্যাটাস কোর থেকে বেটার কিনা। স্ট্যাটাস কোটা কি? স্ট্যাটাস কো হচ্ছে যদি আপনি ওই পুরনো মাইন্ডসেটে যান, আমাদের দেশে একটা দাওয়াল থাকবে, ভারতের একটা দাওয়াল থাকবে, ভুটানে একটা দাওয়াল থাকবে, কেউ কার সাথে কথা বলবো না, বাণিজ্য করব না, দেখা দিব না, উলফা ট্রেনিং করব, বা ওই মাইন্ডসেটে আমরা যদি আবার চলে যাই, যে মিসট্রাস্ট বা যে ডাউট, ওই স্ট্যাটাস কোর থেকে কি এই কানেক্টিভিটি বেটার? অফকোর্স ইয়েস। ওই স্ট্যাটাস কোর থেকে আজকে যে আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে যেই আজকে ফ্রেমওয়ার্কটা আছে, এটা নিয়ে যদি আরো একটু বিস্তারিত আলোচনা করতে পারি, এটা দিয়ে সাধারণ মানুষ কি বেনিফিট পাবে?
আপনি এখন ভারতে যেতে হলে আপনার ভারতে যে ট্রান্সপোর্টেশন চেঞ্জ করতে হবে। এখন আন্ডার দিস ফ্রেমওয়ার্ক আপনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ডাইরেক্ট দিল্লি চলে যেতে পারবেন আন্ডার সার্টেন গাইডলাইন্স। আপনি একটা ট্যুরিস্ট হিসাবে একটা ট্রান্সপোর্ট নিয়ে ডাইরেক্ট ভুটানে চলে যেতে পারবেন, আপনার গাড়ি চেঞ্জ করতে হবে না। এই যে BBIN এর প্রোটোকলটা নিয়ে যে আপনার আলোচনা করছেন, এবং এটা দ্বারা আপনি কি হচ্ছে, আজকে কিছুদিন আগে অর্থনীতির একটা বড় পেপার পাবলিশড হয়েছে আমেরিকান ইকোনমিক রিভিউতে। তারা কি বলেছে যে কানেক্টিভিটির জন্য কি কি হয়। প্রথম, ইন্টার রিজিয়নাল প্রাইস গ্যাপ কমে। এই যে আমাদের যে অর্থনীতির মানচিত্র, এর মধ্যে যে যদি প্রাইসের যে বৈষম্যটা থাকবে, যত মানুষের মধ্যে কানেক্টিভিটি থাকবে তত প্রাইস ইনফরমেশন ফ্লো করে। অর্থাৎ যদি কোথাও একটা জিনিস বেশি দামে বিক্রি হয়, যে জায়গায় কম দামে উৎপাদন হচ্ছে সেটা ওইখানে চলে যাবে, তাতে একটা প্রাইস নিউট্রালাইজ হয়। ট্রেড কস্ট কমে। আপনার যত ইনফরমেশন যাবেন, যত আপনি অল্পতে বিদেশে যেতে পারবেন বা দিল্লিতে যেতে পারবেন বা ভুটানে যেতে পারবেন, তত আপনি ট্রানজাকশন কস্ট যেটা আমরা অর্থনীতিতে বলি, এটা কমে আসবে। লাস্ট হচ্ছে, আপনি যদি আসিয়ান কান্ট্রিতে দেখেন, স্যাররা এটা নিয়ে অনেক গবেষণা করেছেন, আসিয়ান কান্ট্রির ট্রেড উইদিন আসিয়ান ইজ 26%। আর আসিয়ান +3 যদি ধরেন, জাপান, চায়না, কোরিয়া, তাহলে দ্যাট ইজ 30% অফ দেয়ার জিডিপি। আমার সার্কে, আমাদের সাউথ এশিয়াতে ট্রেড ওভার জিডিপি হচ্ছে মাত্র 4%। তো আমি যে সাধারণ মানুষের অর্থনীতির মুক্তি নিয়ে চিন্তা করি, এটা তো উৎপাদন না ছাড়া আসবে না, এবং উৎপাদনের সাথে বাণিজ্যের একটা সম্পর্ক আছে। সো আমাদের এই 4%-এ যদি 30%-এ নিতে হয়, আমাদের ওই মাইন্ডসেটে পরিবর্তন লাগবে। আমাদের বুঝতে হবে যে স্ট্যাটাস স্টোর থেকে বেটার কিনা, কে বেশি পেল, কে 51, কে 49, কে 55, কে 45, দ্যাটস নট আ ইস্যু। আমি একটু আসতে চাই ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে। আপনি এই যে পুরো প্রক্রিয়াটা আপনি খেয়াল করেছেন, যে প্রক্রিয়াতে এগিয়ে চলছে, অবশ্যই আমরা মনে করি যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন রয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা নিশ্চয়ই ভুলে যাব না যে আমাদের জাতীয় স্বার্থের বিনিময়ে যখন আমরা মাগুর ছড়াতে কোনো গ্যাস ফিল্ড দেব এবং পরে ব্লো আউট করবে, তখন আমাদের নিশ্চয়ই চিন্তা করতে হবে যে জাতীয় স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সেই কম্পেনসেশন আমরা আদায় করতে পারছি কিনা। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা করে সুন্দরবনে যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, সেটা যদি দুর্ঘটনা ঘটে, তার থেকে সুন্দরবন যদি ক্ষতিগ্রস্ত হয়, ফলে সেটি আমাদের জন্য বড় ক্ষতি হবে। তাই আগের থেকে আমাদের সতর্ক থাকা দরকার হবে যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, আমরা উন্নয়নের বিরুদ্ধে না। ফলে মানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক যে সন্দেহটা থাকে, সেই সন্দেহ হুট করে চলে যাবে, এটা আমরা প্রত্যাশা করি না। সেটা যাবে তখনই যখন আমরা হাতে হাতে কিছু সুফল পাওয়া যাবে। এই যে উপাঞ্চলিক যোগাযোগ, ও যেটা বলছিলেন ডক্টর আশিকুর রহমান, আপনি কি মনে করেন আহসান মনসুর, আগামী এই প্রক্রিয়া থেকে আগামী 4-5 বছরের ভেতরে বাংলাদেশের মানুষ বা এই অঞ্চলের মানুষ কি হাতে হাতে এই জাতীয় কোনো সুবিধা পাওয়ার সুযোগ আছে কিনা, তৈরি হবে কিনা? এটা ডিপেন্ড করবে আমাদের এই বিশেষ করে বাংলাদেশ ভারতের দুই সরকার এবং তাদের যে অধস্তন আমলাতন্ত্র আছে, তারা কিভাবে জিনিসটাকে ম্যানেজ করে। কারণ অনেক কিছু ইনিশিয়েটিভ কিন্তু বাংলাদেশ, আমাদের উপমহাদেশে যেটা পলিটিক্যাল লেভেল আন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু যখন বাস্তবায়নের সময় আসে দেখা যায় যেটা থমকে যায়। সেটা সেই ধরনের যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু ফল পাবো না, এবং এই সম্ভাবনাটা আমি উড়িয়ে দেব না। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি অতিরিক্ত কন্ট্রোল বসানো হয়, তাহলে দেখা যাবে একটা অ্যাম্বুলেন্সও ঢাকা থেকে দিল্লি যাবে না, কারণ সো হ্যাসেলসাম, সো বার্ডেনসাম, যে আমি তার প্লেনে করে চলে যাই, যেভাবে আসি ভাই সেভাবেই থাকি। তো এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে। আর এখন পর্যন্ত এগুলো সবই হচ্ছে আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা বাস্তবে কিভাবে ট্রান্সলেট হয়, যেটা জনগণের জন্য যদি সেটা একটা ইজ অফ ডুইং বিজনেস একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তাহলে এটা থেকে আমরা ফল পাবো। তা না হলে কিন্তু আমরা পাবো না। এখনো কিন্তু ভুটান থেকে মাল আসছে, এখনো বাংলাদেশ থেকে ভুটানে কাপড় যাচ্ছে, আমি নিজেও দেখে আসছি। তো সেদিক থেকে ট্রেড হচ্ছে, কিন্তু ট্রেডটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ইনএফিশিয়েন্ট ট্রেড। অর্থাৎ এখানে ওই ট্রেড ফ্যাসিলিটেশনের যে ধরনের কার্যক্রম দরকার হয়, বাংলাদেশের একটা দলিল বা বিল অফ এন্ট্রি, সেটা ভারত অ্যাকসেপ্ট করবে, ভারত থেকে ভুটান অ্যাকসেপ্ট করবে, অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড হবে, এবং ভুটান একটা ভারত করবে, ভারতের থেকে আবার সেটা বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে। এই ধরনের যখন যেটাকে বলা হয় সিমলেস সিনক্রোনাইজেশন প্রসেসে, তখন কিন্তু দেখা যাবে যে ফ্রিকশনলেস ট্রেড হতে থাকবে। সেই দিকে আমাদের যেতে হবে। কাজে আমি মনে করি যে এটা একটা প্রিন্সিপল সেট করা হয়েছে, এখানে এখনো ডিটেলস টু বি ওয়ার্কড আউট টু এ গ্রেট এক্সটেন্ট, এবং এই জিনিসগুলোকে যদি ওয়ার্কআউট না করা যায়, তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো না। অ্যান্ড এই জন্য আমাদের অনেকগুলো দৃষ্টান্ত আছে। অনেকে বলা হচ্ছে ট্যারিফ ইস্যু তো অবশ্যই আছে, কিন্তু এটা তো নতুন কোনো ইস্যু না।
আফগানিস্তান পাকিস্তান ট্রানজিট করছে, সেটা তো শত বছর ধরে করছে। সেখানে একটা সিস্টেম ডেভেলপ করেছে, যেটাই করুক সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি। ভারতের নেপালের সব একটা সম্পর্ক আছে, নেপাল তো বাইরে থেকে জিনিস ভারতের থ্রুতে নিচ্ছে, সেখানেও আমরা একটা দেখতে পারি যে সেটাকে কি ট্রিটমেন্ট হচ্ছে। তাছাড়া আমরা যদি দেখি নাফতার মধ্যে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মেক্সিকো থেকে মাল চলে যাচ্ছে সোজা কানাডা, পুরো আমেরিকার উপর দিয়ে, সেখানে কিভাবে ট্রিট হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা দেখতে পারি কিভাবে ট্রিট হচ্ছে। তো এগুলো দেখার জন্য অনেকগুলো এক্সাম্পল আছে। আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে যেগুলো ভালো এক্সাম্পল, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা ওভার জেলাস হয়ে যদি আমরা মনে করি যে না বাংলাদেশের উপর দিয়ে গেলে আমাদের রাস্তা ভেঙে শেষ হয়ে গেল, কাজে রাস্তার পুরো খরচ দিয়ে তারপরে ট্রাকটা নিতে হবে, তাহলে কিন্তু কোনো ট্রাক এখান দিয়ে যাবে না, সেটাকে আমাদের মনে রাখতে হবে। কাজে আমাদেরকে আগে দেখতে হবে যে ইটস এ বিজনেস অপরচুনিটি, আই ওয়ান্ট টু এক্সপ্লয়েট দিস অপরচুনিটি অ্যাজ অ্যান অপরচুনিটি, নট অ্যাজ এ প্রবলেম ফর মি। এবং সেইভাবে যদি আমি মনে করি যে হ্যাঁ আমার বিনিয়োগ লাগবে, ভারত থেকে আনতে পারি, চীন থেকে আনতে পারি, বা অন্যান্য ওয়ার্ল্ড ব্যাংক এডিবি থেকে আনতে পারি, এবং প্রচুর রিসোর্সেস ক্যান বি মেড অ্যাভেলেবল ফর দ্যাট, সেগুলো দিয়ে আমরা আমাদের রাস্তাঘাটকে আমরা প্রয়োজন মোতাবেক ঠিক করে নেব। এই ধরনের ইনিশিয়েটিভ, কানেক্টিভিটি ইনিশিয়েটিভ, আমাদের ইস্ট ইস্ট মেকং ডেল্টা ইনিশিয়েটিভ, চায়না থেকে ভিয়েতনাম হয়ে ক্যাম্বোডিয়া দিয়ে থাইল্যান্ড পর্যন্ত, এই যে বিরাট একটা ইনিশিয়েটিভ হয়েছে, দ্যাট ইজ এ রোল মডেল আমাদের জন্য, যেখানে নদীপথও আছে, রেলপথ আছে, সড়ক পথ আছে, সবগুলোই আছে। এবং ভিয়েতনাম এবং চায়না কিন্তু খুব যে ফ্রেন্ডলি রিলেশন তা না, এবং ভিয়েতনাম আমেরিকার সাথে অনেক ফ্রেন্ডলি রিলেশন দেন উইথ চায়না, কিন্তু তারা পারস্পরিক স্বার্থে তারা কিন্তু এখানে বিনিয়োগ করছে বিপুল ভাবে, এবং যে ট্রেডটা একেবারে অল দ্য ওয়ে টু আসিয়ান চলে যাচ্ছে চায়না থেকে। চায়নাও যেন আমার মাল চলে যাবে ওখানে, তাহলে ভিয়েতনাম আগে পছন্দ করুক না করুক আমি ওখান দিয়ে নিতে চাই, ভিয়েতনাম জানে যে আমার উপর দিয়ে গেলে পরে আমারই লাভ হবে। যদি মোডালিটিস ঠিক করতে চাই এই কানেক্টিভিটি, তাহলে দেয়ার আর লট অফ এক্সাম্পল, উই ডোন্ট হ্যাভ টু সার্চ ফর গুড এক্সাম্পলস ভেরি ফার, আমরা এখান থেকে নিয়ে আমাদের এটাকে বাস্তবায়ন করতে পারতে পারি। আমরা একটা বিরতিতে যেতে চাই। ইতিমধ্যে 8 উইকেট চলে গেছে ভারতের, 195 রান বেশি হয়েছে, এবং এর ভিতরে মুস্তাফিজ একেবারে নতুন ছেলে, সেই একাই 5 উইকেট নিয়ে ফেলেছে। দর্শক একটু আপনারা খেলা দেখতে থাকেন, আমরা একটু বিরতিতে আসি।